শাশুড়ি হাসি মুখে প্রশ্রয় দেন বালিকা বধূটিকে, কিন্তু এই সুখ বেশি দিন রইল না। চোখে দৃষ্টি হারিয়ে শাশুড়ি সান্নিপাতিকে শয্যাশায়ী হলেন, আর সংসারের সব ভার এসে পড়ল রাসুর ওপর। সেই সব ভয়াবহ দিনের কথা মনে করে রাসু তালপাতায় লিখতে থাকেন। ক্রমে ক্রমে ওই সকল কাজ আমার পক্ষে ঈশ্বরেচ্ছায় এমন সহজ হইল যে আমি একাই দুবেলার পাক করিতে পারক হইলাম এবং সমুদায় কাজ করিয়া বসিয়া থাকিতাম। তখন মেয়ে ছেলেরা লেখাপড়া শিখিত না, সংসারে খাওয়া দাওয়ার কর্ম সারিয়া কিঞ্চিত অবকাশ থাকিত, তখন কর্তা ব্যক্তি যিনি থাকিতেন তাহার নিকট নম্রভাবে দণ্ডায়মান থাকিতে হইত, যেন মেয়ে ছেলের গৃহকর্ম বই আর কোনো কর্মই নাই। রাসু এসব নিয়মই অক্ষরে অক্ষরে পালন করেছেন। উদয়াস্ত খাটুনির পর প্রায় নিজে খাওয়ার সময় পান না। সকালে উঠেই আগে কর্তার ভাত রান্না করে খাওয়ান, তারপর গোষ্ঠীর সবার ভাত ডাল মাছ তরকারি, 8টি বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, পূজা অর্চার পর নিজের খাওয়া। কোনো কোনো দিন বাচ্চাদের ঘুম ভেঙে গেলে তার আর খাওয়া হয় না। কর্তা ঘরে থাকলে কাজ সেরে ঘোমটা টেনে গলবস্ত্র হয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা। কর্তা মানুষটি ভালো, কিন্তু পত্নীর দিকে নজর দেওয়ার কথা তার মাথায় আসে না। ঘরে ঢুকেই তিনি হাঁক পাড়েন, ওই গো, কোথায় গেলে? পা ধোয়ার জল টল দাও। যন্ত্রচালিত রোবটের মতো ছুটে এসে সেবা করেন রাসু। বুক পর্যন্ত ঘোমটার ফাঁক দিয়ে কোনো রকমের স্বামীর যে পা দুটি দেখতে পান জল ঢেলে ধুইয়ে দেন। জল খাবার খেয়ে কোনো বই নিয়ে বসেন সীতানাথ। ছেলেদের সঙ্গে পড়া নিয়ে আলোচনা করলে কান খাড়া করে শোনেন রাসু। তার খুব ইচ্ছে চৈতন্য ভাগবত পড়বেন, কিন্তু তিনি তো বইটই চেনেন না। রাজসুন্দরীর জীবনে একটা ম্যাজিক ঘটে গেল যেদিন মালিনীর সঙ্গে তার হঠাৎই দেখা হয়ে যায় খিড়কির পুকুর ঘাটে। তার কাছেই ধীরে ধীরে আঁক কষতে শেখেন রাসু। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কিনে মালিনীর কাছে বসে বসে অক্ষর শিখেন। সেদিনের কিশোরী বই মালিনী রাসুর ভেতরে যে আগুন উস্কে দিয়েছিল সে খবর কেউ রাখেনি, কিন্তু তালপাতার পুঁথিতে যে লেখা শুরু তা যে আজ ছাপার অক্ষরে প্রকাশিত, তাতেই বেজায় খুশি মালিনী। প্রথমেই একটি কপি নিয়ে দৌড়ে এসেছে স্বর্ণকুমারীর কাছে। স্বর্ণ এতদিন ভাবতেন তাকেই লেখার জন্য সংগ্রাম করতে হয়েছে অহরহ, কিন্তু এই বই পড়ার পর তার সেই প্রত্যয় নড়ে গেল। এই অবরোধে বন্দি প্রৌঢ়া লেখার জন্য তার চেয়েও কত বেশি ঝুঁকি নিয়েছেন দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে স্বর্ণর। পরের সপ্তাহে মালিনী এলে আবিষ্কারকে সম্মান দিয়ে স্বর্ণ তাকে জড়িয়ে ধরেন। তেতলার ঘরে মুড়ি, ফুলকপির বড়া ও নতুন বঙ্গদর্শন সহযোগে মজলিস জমিয়ে তোলেন স্বর্ণ, মালিনী ও কাদম্বরী। মালিনী জানতে চায়, নতুন সংখ্যাটি পড়ছ স্বর্ণ দিদি? বঙ্কিমবাবু যে কি ভালো কাজ করছেন এই পত্রিকা বের করে, কত নতুন নতুন লেখা পড়া যাচ্ছে। স্বর্ণ পালঙ্ক থেকে নেমে লেখার টেবিল থেকে বঙ্গদর্শনের একটি কপি নিয়ে আসেন। দেখো দেখো, আমি তো হাঁ করে বসে থাকি, কবে নতুন সংখ্যাটি আসবে। প্রতি মাসে বিষবৃক্ষ না পড়লে আমার ঘুম হয় না যেন। খোঁপায় বেলকুড়ি লাগাতে লাগাতে কাদম্বরী বললেন, বিষবৃক্ষের কুন্দনন্দিনীকে আমার খুব ভালো লেগেছে। নিঃসঙ্গ মেয়েটির দুঃখ আমার ঘুম কেড়ে নেয়। কেউ কি তাকে সত্যি ভালোবাসবে না? কুন্দ আর সূর্যমুখীর দ্বন্দ্বটাই তো গল্প জমিয়ে দিয়েছে। স্বর্ণ উত্তেজিত হয়ে পড়েন। বঙ্কিমবাবুর সাহস আছে বলতে হবে, বিধবার প্রেম দেখাচ্ছেন এত খোলাখুলি। পেট রোগা বাঙালির হজম হলে হয়। কাদম্বরী উঠে এসে স্বর্ণকে জড়িয়ে ধরে বলেন, তুমি যে প্রতিকূলতাকে জয় করেছ নিজের চেষ্টায়, সেটা কি কম বড় কথা হলো? মেয়েদের লেখালেখিকে এখনো বিদ্বজ্জনেরা গুরুত্ব দেন না, কিন্তু আমরা তো জানি কত অসম্ভবকে সম্ভব করতে হচ্ছে তোমাকে। স্বর্ণ বললেন, দেখো না নতুন বৌঠান, বাড়িতে সবাই আমার লেখার আদর করেন ঠিকই, কিন্তু বাইরের লোকেরা অনেকেই ভাবেন আমার নামে আসলে জ্যোতি দাদা লিখে দিচ্ছেন। যা, তাই আবার হয় নাকি?
কাদম্বরী হেসে লুটিয়ে পড়েন। মানুষের কল্পনা শক্তি কত লম্বা দেখো। শোনো মালিনী, এই লম্বা জল্পনা গল্পনা সব মেয়েদের বিরুদ্ধে তেড়ে আসছে। স্বর্ণ বিরক্ত হয়ে বলেন, আমার সই গিরীন্দ্র মোহিনী তো কোনোদিন কোনো সাহিত্য সভায় আসতেই পারেননি। কতদিন ধরে দুজন দুজনকে চিঠি লিখছি, পরস্পরের লেখা পড়ছি, সাক্ষাতের জন্য ব্যাকুল হচ্ছি, কিন্তু গিরিকে বাড়ি থেকে বেরোতে দেয় না। এই তো মেয়েদের অবস্থা। রাজসুন্দরী দেবীর মুখ কি কোনোদিন দেখতে পাবো আমরা? সখীদের এই মিলন বাসরে হঠাৎ এসে পড়ে স্বর্ণর ছোট মেয়ে উর্মিলা। কাদম্বরী হাত বাড়িয়ে কোলে তুলে নেন ফুটফুটে শিশুটিকে। উর্মিলাও কাদম্বরীর কোলে উঠে মহা খুশিতে তার গলা জড়িয়ে ধরে। কিন্তু স্বর্ণর অত আহ্লাদ আসে না। কতদিন পরে এমন আসর বসেছে, আজ এই সৃজনশীল মজলিসে বাচ্চা কাচ্চার উৎপাতে সময় নষ্ট করতে তার একটুও ইচ্ছা নেই। দাসীকে চিৎকার করে ডেকে বললেন, উর্মিলাকে নিয়ে যাও, ও এখানে এলো কি করে? তুমি কি ঘুমোচ্ছ নাকি? দাসী কাঁচুমাচু হয়ে বলে, আমার দোষ নেই মাঠান, ওকে বসিয়ে রেখে পেট চাপ করতে গেছিলাম, সেই ফাঁকে পালিয়ে এসেছে। দাসীর অমার্জিত শব্দ ব্যবহারে আরো ক্ষেপে যান স্বর্ণ। যাও বলছি, আমাকে আর বিরক্ত করো না, বেবিকে নিয়ে যাও নিচে। কাদম্বরী আর চুপ করে থাকতে পারেন না। দাসীকে বলেন, তুই যা, আমি দেখছি। উর্মিলা আমার কাছেই থাকবে। স্বর্ণর দিকে ফিরে বলেন, ছোট্ট সোনাটা থাকলে কোনো অসুবিধে হবে না। কি যে করো না তুমি! তোমরা আবার বাচ্চাদের বড্ড মাথায় তোলো বৌঠান। স্বর্ণ নিজের মতে স্থির থাকেন। যেমন মেজ বৌঠান তেমন তুমি। আমরা যেভাবে বড় হয়েছি এ বাড়ির হাওয়া বাতাসে, ওরাও সেরকম বড় হয়ে যাবে। তার জন্য আমার অমূল্য সৃষ্টিশীল সময় নষ্ট করতে পারি না বাপু। কাদম্বরীর চোখে জল আসে। তোমাদের কোল আলো করে দেবশিশুরা না চাইতে এসেছে বলে এমন অবহেলা করছো ঠাকুরজি। আমার যে কোল খালি। উর্মিলাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে সাহিত্য আলোচনা করার জোর আমার নেই। মালিনী এবার কাদম্বরীর পিঠে হাত বুলিয়ে দেয়। স্বর্ণ বলেন, বৌঠান, উর্মিলা তো তোমারই মেয়ে, আমার হলে কি আমি ঘর থেকে যেতে বলতাম? কাদম্বরী ও স্বর্ণ পরস্পরকে জড়িয়ে ধরেন প্রবল সখিত্বে। সেই মুহূর্তে বালিকা উর্মিলাকে ঘিরে রচিত হয় 3 নারীর সুরক্ষা বলয়।